আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমডিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের ভিত্তি শক্তিশালী করতে চায় সরকার। পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। ইমাম যাজক সহ ধর্মীয় গুরুদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন। আগামী 30 এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে। কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্ত, ওয়াকআউটের ব্যাখ্যা দেবেন সংসদে, জানালেন নাহিদ। দূরপাল্লার বাসসহ গণপরিবহনে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং থাকছে না, জানালেন সেতুমন্ত্রী। ঈদে যান চলাচল বিঘ্নিত হওয়ার শঙ্কায় পরিবহন মালিকেরা, ট্রেনে স্বস্তিতে ঘরমুখী মানুষ। এবং হরমুজ প্রণালীতে ইরানি স্থাপনা নরক বানিয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। আরও ২৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি। উত্তর কোরিয়ায় কৌশলগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিটি নাগরিকের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতের মাধ্যমে সরকার বাংলাদেশকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চায়, যাতে আর কোনো ফ্যাসিবাদ বা অপশক্তি মানুষের অধিকার কেড়ে নিতে না পারে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মীয় গুরুদের মাসিক সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আগামী সোমবার খাল খনন এবং পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করার ঘোষণা দেন তিনি। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে সবাই মিলে ভালো থাকার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। ভোটের কালি হাত থেকে মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। সরকার গঠনের 1 মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত সহ অন্যান্য ধর্মগুরুদের সম্মানী ভাতা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প হিসেবে শুরুতে সারা দেশে ১৭,০০০ ধর্মগুরুর হাতে সম্মানী ভাতা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী চিন্তাবিদ ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। মহান কল্যাণ কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা বিশ্বাস করি এই সরকার দেশের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি নিশ্চিত করার লক্ষ্যে নিষ্ঠা ও প্রজ্ঞার সাথে কাজ করে যাবেন। হিন্দু ধর্মবিশ্বাসীরা যে আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, মাত্র 1 মাস যেতে না যেতেই আপনার দেওয়া প্রতিশ্রুতি পূরণ হচ্ছে। আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারেন, সে বিষয়ে মেহেরবানি করে যদি আপনি ব্যাপারটি দেখুন। ওলামায়ে কেরামকে এবং ধর্মীয় যাজকদেরকে সম্মানিত করা হয়েছে, এর জন্য আমরা আনন্দিত এবং আমরাও মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সামর্থ্য অনুযায়ী কাজ করবে সরকার। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে, কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। পর্যায়ক্রমে জনগণের কাছে দেয়া প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার কথাও জানান প্রধানমন্ত্রী। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা বাংলাদেশে 4 কোটি পরিবারের নারী প্রধান তারা প্রত্যেকে ইনশাল্লাহ পাবেন। আগামী 14 এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। ধর্মের নামে কেউ যাতে বিভেদ বিরোধ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এটি আমাদের বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ
একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। সম্মানী ভাতা পেয়ে সরকারকে ধন্যবাদ জানান দেশের নানা প্রান্ত থেকে আসা ইমাম, মুয়াজ্জিন সহ ধর্মীয় নেতারা। আমার এই প্রাপ্তি আমার পরিবার, সমাজ আমাকে সম্মানিত করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিরোগ ও দীর্ঘায়ুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। সরকারের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশের 3.5 লাখ মসজিদ সহ প্রায় 4 লাখ ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে সম্মানী ভাতার আওতায় আনা হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী 30 এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে। এর মাঝে রাষ্ট্রপতির ভাষণের ওপর 50 ঘণ্টা আলোচনার সুযোগ পাবেন সংসদ সদস্যরা। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ কমিটির সদস্যরা। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ কমিটির সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদ সদস্যরা মোট 50 ঘণ্টা আলোচনার সুযোগ পাবেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল 3টায় সংসদ অধিবেশন শুরু হবে এবং চলবে 30 এপ্রিল পর্যন্ত। কতদিন চলবে সেটা আলোচনা হয়েছে। অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা এই কমিটির সাবজেক্ট না, বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে আলোচনা হবে। সংসদে উত্থাপিত 133টি অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটি গঠনের কথাও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিশেষ কমিটির উদ্দেশ্য হলো যে সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির ভাষণের উপর তারা অবশ্যই বক্তব্য দেবেন এবং ওয়াকআউটের কারণও সংসদেই তুলে ধরবেন। সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সংসদ শুরু হলে সংসদে এই বিষয়ে আলোচনা হবে। এটা কিন্তু সরকার দলের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছিলেন, তো সেটা আমরা জানতে চাবো সংসদে, এটা আমরা জানতে চাবো সরকার দলের বক্তব্যের প্রেক্ষিতে বক্তব্য, তারপরে আমরা আমাদের করণীয় ঠিক করব। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি ও অন্যান্য মন্ত্রীর জন্য 460টি সহ মোট 468টি প্রশ্ন পাওয়া গিয়েছে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিকরা ঠিক হলে রাষ্ট্র সঠিক পথ খুঁজে পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। আমির বলেন, দেশের জন্য বীরের মতো লড়তে হবে, সত্য কথা সাহস করে তুলে ধরতে হবে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বাকি 3টিকে ঠিক রাখতে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। আমরা ফেসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক। ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। এবং সাংবাদিক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করব, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জাতির বিবেক। আপনারা বিবেক অনুযায়ী চলবেন। হায়াত মউত আল্লাহ তাআলার হাতে। জন্ম একদিন নিয়েছি, মৃত্যু একবারই হবে। লড়তে হবে বীরের মতো, মাঝখানে আর কোনো আপোষ নাই। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, মানসম্মত চিকিৎসা সেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ড্যাব আয়োজিত ইফতার মাহফিলে তিনি আরও বলেন, মেডিকেল চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার ব্যবস্থা নেওয়া হবে। যোগ্যতা ও কর্মদক্ষতা অনুযায়ী প্রত্যেকের পদায়ন হবে। এ সময় রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করাই বর্তমান সরকারের সংকল্প। সবার জন্য স্বাস্থ্য এই নীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, ইউনিভার্সাল হেলথ কাভারেজ আমাদের সংকল্প। চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত নয়। মানসম্মত চিকিৎসা সেবা ইনশাআল্লাহ থাকবে সকলের দোরগোড়ায়।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে, তবে এই মুহূর্তে তার যেই সাপোর্ট দরকার সেটি দেশে নাই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তাই রোববার তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সাথে যাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস এবং তার বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। এর আগে মেডিকেল বোর্ড মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় সফল অস্ত্রোপচার করে। এরপর থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই প্রবীণ নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে, যেখানে বলা হয় বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীতে মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহে মোহাম্মদ রকুনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজুন নবী চৌধুরী ও কুমিল্লা সিটি কর্পোরেশনে মোহাম্মদ ইউসুফ মোল্লা নিয়োগ পেয়েছেন। দায়িত্ব পেয়ে বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন নতুন 5 প্রশাসক। এ সময় তারা সরকার প্রধানের কাছে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। ঈদুল ফিতর ও গণপরিবহনে জ্বালানির চাহিদা বিবেচনায় শনিবার রাত থেকে দূরপাল্লার বাস সহ গণপরিবহনে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না, এমন খবর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ে গত 6 মার্চ ফিলিং স্টেশনে যানবাহনের তেল বিক্রিতে সীমা বেঁধে দেয় বিপিসি। গণপরিবহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠলেও ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা আসেনি। এদিকে সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নেই বলা হলেও তেলের অভাবে অনেক পেট্রোল পাম্প বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। নগরের ফিলিং স্টেশন ঘুরে রিপোর্ট করছেন জামিল হোসেন শান্ত। ছুটির দিন সকালেও পাম্প খোলার অনেক আগে থেকেই যানবাহনের লম্বা লাইন। ফাঁকা সড়ক, তবে দীর্ঘ যানজট লেগে আছে জ্বালানি তেলের সিরিয়ালে। 1 সপ্তাহের বেশি সময় ধরে দেশের পেট্রোল পাম্পগুলোতে এই দৃশ্য দেখা যায়, তবে বেশিরভাগ পাম্পেই নেই কাঙ্ক্ষিত তেল। আমাদের তেল শেষ হয়ে গেছে, এর মধ্যে অক্টেন নাই। রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় হাতে গোনা কয়েকটি পাম্প থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। এয়ারপোর্ট 2টা পাম্প, আমি দাঁড়াইছি, তেল দেয় নাই। আমার নিজের এই 15 কিলো গাড়ি চালাইছি আব্দুল্লাহপুর থেকে, শুধু এই তেলের জন্য এই টাস্টে তেল দেয়। অলরেডি 4টা পাম্প ঘোরা শেষ আমাদের, তারপরেও তেল পাম্প পাচ্ছি না, যদিও দেয় 200 টাকার তেল দেয়। গতকালকে রাত্রে 1টা থেকে এই পর্যন্তই আসলাম, কখন পাবো এটা তো কোনো গ্যারান্টি নেই। প্রত্যেকটা পাম্প যদি খোলা থাকতো আমরা যার যার এলাকার থেকে পাম্পের থেকে তেল নিতে পারতাম। অনেকেই আবার তেলের বর্তমান সংকটের কারণে ঈদ যাত্রা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। ঈদের ছুটিও শুরু হয়ে যাবে, এখন টিকিট কাটতে গিয়ে টিকিট পাই নাই, তো চিন্তা করছি বাইক নিয়েই যাব, তো ওই পরিমাণে তেল তো আসলে পাচ্ছি না। সবসময় গাড়ি নিয়ে বাড়িতে যাই, এখন আমি এই তেল পাবো না, তো বাড়িতে কেমনে যাবো? তবে ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেওয়ার কারণেই বাধ্য হয়ে ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডিপো খোলা রাখছে শুক্রবার, শনিবার 2 দিন ঠিকই খোলা রাখছে, কিন্তু আমাদেরকে শুক্রবার কোনো তেল দেয়নি। আজকে শনিবার আমাদের 9000 অকটেন দিবে আর 4500 ডিজেল দিবে। যেখানে আমাদের অ্যাভারেজে 18000 20000 লিটার ডিজেল অকটেন লাগে, সেখানে আমাদের 4000 9000 লিটারে আমাদের তো কোনো কিছুই হয় না, বরং এতে দ্বারা আমরা কি প্রেশারই দিবে, এতে আমাদের বন্ধ করে দেওয়া হোক। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটি এগিয়ে আসায় শনিবার ভোর থেকে বাস ও রেলপথে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। যাত্রীর চাপ বাড়ায় এদিন কমলাপুর রেল স্টেশন থেকে কিছুটা বিলম্বে ছাড়ে বেশ কয়েকটি ট্রেন। তবে মহাসড়ক ফাঁকা থাকায় নির্ধারিত সময়ে এখনও ঢাকা ছাড়ছে দূরপাল্লার বাস। ফুলবাড়িয়ায় বিআরটিসি বাস কাউন্টার পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, গণপরিবহনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সুসংবাদ আসছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন নিয়ে প্রতিদিনই রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। আগের দিনের তুলনায় শনিবার ট্রেনে যাত্রীর চাপ ছিল একটু বেশি। ঈদে বাড়ি যাচ্ছে, অনেক আনন্দ লাগছে। কলেজ অফ দিয়ে দিয়েছে, কোচিং অফ, এজন্য বাসায় চলে যাব। একটু আগে যাইতে পারতেছি, ছুটি পায়া ভালো লাগতেছে। সকাল থেকে আমাদের যে ট্রেনগুলো ছেড়ে গেছে অধিকাংশই আমাদের রাইট টাইমে ছেড়ে গেছে, এবং যেগুলো ডিলে হয়েছে এগুলো ম্যাক্সিমাম 10-15 মিনিট। ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে, তবে
বাসের টিকিট এখনও মিলছে কাউন্টারে। অন্যান্য টাইমে, ঈদের টাইমে খুবই ভিড় থাকে, আজকে একটু ফাঁকা দেখতেছি। গতকাল থেকে যাত্রীর চাপ আজকে তুলনামূলক অনেক বেশি, 16 তারিখে তার থেকে বেশি হবে। ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টার পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পাবলিক পরিবহন যেগুলি আছে দূরপাল্লার এবং পাবলিক পরিবহন, সেখানে ওই আর লিমিটেশন থাকছে না, পর্যাপ্ত তেল তারা পাবেন। অগ্রিম টিকিট ফেরত দেওয়ার একটা চেষ্টা ইতিমধ্যে হয়েছিল, জ্বালানির সংকটকে কেন্দ্র করে সেটা আমরা বলে দেওয়ার পর অগ্রিম টিকিট আর ফেরত দেওয়া হয়নি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গণপরিবহন শ্রমিকদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পরিবহন মালিক সমিতি। বাস মালিকরা বলছেন, দাম বাড়ানো হলে বা জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা না গেলে ব্যাহত হবে ঈদযাত্রা। সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা দায় এবং দায়িত্ব ফিক্স করেছি, যে দায়িত্ব অবহেলা করবে তার উপরে পানিশমেন্ট যাবে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সাথে যুদ্ধে অনেকটাই হাঁপিয়ে উঠেছে হোয়াইট হাউস। তাই হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীর সব স্থাপনাকে নরক বানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাপ্তির চেয়ে খরচের পাল্লা ভারী হওয়ায় ইসরায়েলকে 1 সপ্তাহের মধ্যে অভিযান শেষ করার আভাস দিয়েছে হোয়াইট হাউস। তবে তেহরান বলছে, শর্ত মানা না হলে কোনো ছাড় নেই। তাদের হামলায় দিশেহারা আরব জোটের সাথে ওয়াশিংটনের সম্পর্ক তলানিতে। উপায় না দেখে জাপান ঘাঁটি থেকে আরও 2500 সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে পেন্টাগন। প্রতিক্রিয়ায় জাপানের জলসীমায় কৌশলগত ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতে কাঁপছে মধ্যপ্রাচ্য। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা 1400 ছাড়িয়েছে। শনিবার ইলাম প্রদেশে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে 6 মাসের এক শিশুসহ 6 জন। তেহরান দাবি করেছে তাদের 43,000 স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী হুঙ্কার দিয়েছেন, যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে। তবে ভোরকে না গিয়ে তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েই যাচ্ছে ইরান। একই চিত্র সংযুক্ত আরব আমিরাত সহ আরব দেশগুলোতেও। গত 1 সপ্তাহে হাজারো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি দেশগুলোর। এর আগে সকালে ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড খর্গ দ্বীপে আঘাত হেনেছে মার্কিন বাহিনী। সেন্টকম জানিয়েছে সেখানে অন্তত 90টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। ইরানের দাবি, দ্বীপটি থেকে তেল রপ্তানি এখনো স্বাভাবিক রয়েছে। এদিকে রণক্ষেত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই পথটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কাতার ও ইরাকের মতো দেশগুলো। তবে ভারতের মতো বন্ধু দেশের কয়েকটি জাহাজকে বিশেষ অনুমতিতে পার হওয়ার সুযোগ দিয়েছে তেহরান। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই সংকটকালে মুস্তফা খামেনির নেতৃত্ব বড় পরীক্ষার মুখে। কারণ নির্বাসিত সাবেক শাহপুত্র রেজা পাহলভিও ঘোষণা দিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে প্রস্তুত। ওয়াশিংটন বলছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধের দীর্ঘমেয়াদী বিস্তার চায় না। খবর উঠেছে, ইসরায়েলকে যুদ্ধবিরতির জন্য মাত্র 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে হোয়াইট হাউস। লেবাননেও ফ্রান্স ও আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আলোচনার টেবিলে বসার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে উত্তাপ কমছে না। আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করেছে ইরান। পাল্টা পদক্ষেপ হিসেবে জাপানের ঘাঁটি থেকে 2500 অতিরিক্ত মেরিন সেনা পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। তবে এর পরেই জাপানের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যুদ্ধে যোগ দিতে উত্তর কোরিয়াও যে মুখিয়ে আছে তার জানান দেন কিম জং উন। জাহিদুল আলম, এটিএন বাংলা।
রাজধানীর বনানী ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হলো নিউজ ব্রডকাস্টার অ্যালায়েন্স অব বাংলাদেশ NBA এর ইফতার মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাফওয়াত হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ও ডাক্তার জাহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন NBA এর প্রেসিডেন্ট সাকলাইন রাসেল। এবার আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানের বিমান হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল কান্দাহার বিমানবন্দরের কাছে কাম এয়ার নামের বেসরকারি উড়োজাহাজে জ্বালানি তেলের ডিপো। একই সঙ্গে হামলা হয়েছে কাবুল ও নানগারহার প্রদেশেও। আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছেন হামলায় শিশুসহ 6 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। পাকিস্তানের এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি জানান, তেলের ওই ডিপো থেকে বেসরকারি ও জাতিসংঘের উড়োজাহাজ তেল সরবরাহ পায়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে অঞ্চলে অস্থিরতা রয়েছে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। শনিবার অনুষ্ঠিত সভায় 2026-27 মেয়াদে কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন কমিটি ঘোষণা করেন নোয়াব নির্বাচিত বোর্ডের চেয়ারম্যান M মাসরুর রেয়াজ। নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউজ এর সম্পাদক মণ্ডলীর চেয়ারম্যান ASM শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রকাশক আলতামাস কবির। এবার খেলার খবর। সিরিজ জয়ের মিশনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগের 2 ম্যাচের ফল 1-1। প্রথমটিতে বাংলাদেশ জিতে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরেছে পাকিস্তান। এবার সিরিজ নির্ধারণী ফাইনাল ম্যাচের সামনে দাঁড়িয়ে 2 দল। প্রথম ম্যাচে নাহিদ রানার দারুণ বোলিংয়ে পাকিস্তানকে ধরাশায়ী করেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে বৃষ্টির বাগড়ায় টাইগারদের পরাস্ত করে পাকিস্তান। জিতলেই ট্রফি হবে নিজেদের। এমন সমীকরণের ম্যাচে জয় ভিন্ন অন্য কোনো চিন্তা নেই মিরাজ ও শাহিনের। তাছাড়া ওয়ানডেতে পাকিস্তানের সঙ্গে পরাজয়ের ব্যবধানটাও কমিয়ে আনতে চায় স্বাগতিকরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর 2:15 শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। শেষ করব প্রাণের মেলার খবর দিয়ে। অমর একুশে বইমেলার শেষ শিশু প্রহর ছিল কলকাকলিতে মুখরিত। রঙিন পুতুল নাচ আর বায়োস্কোপ দেখে মুগ্ধ শিশুরা। তবে শুক্রবার রাতে হঠাৎ ঝোড়ো বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় মেলার স্টলগুলো। বৃষ্টিতে অনেক বই ভিজে যায় এবং নষ্ট হয়ে যায়। রোজা ও নির্বাচনের কারণে এবারের মেলায় বিক্রি কম হওয়ায় প্রকাশকদের মাঝে হতাশা বিরাজ করছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। বইমেলার শেষ প্রান্তে এসে হঠাৎ ঝড়ো বৃষ্টিতে অনেক স্টল ক্ষতিগ্রস্ত হয়। ভিজে যায় অনেক বই। কিছুটা অগোছালো পরিবেশ থাকলেও সকালে খুলে দেওয়া হয় মেলা প্রাঙ্গণ। এবারের মেলায় প্রত্যাশিত বিক্রি না হওয়ায় হতাশ প্রকাশকরা। সেই সাথে আকস্মিক বৃষ্টি দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে তাদের। বিক্রি খুবই কম, তেমন মানুষ আসে না। তারপরে মানে বিক্রি নেই বললেই চলে। গতকাল রাতেই আসলে যা ক্ষতি হওয়ারটা সর্বোচ্চ ক্ষতিটা হয়েছে। যেমন হচ্ছে বৃষ্টিতে আমাদের 40% বই ভিজে গিয়েছে। আমরা এখনই শুরু করব। মেলার শেষ শিশু প্রহরে অভিভাবকরা শিশুদের নিয়ে এসেছেন বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কিনছি। গ্রামীণ একটা দৃশ্য দেখলাম, খুব ভালো লেগেছে। ওদের নিয়ে আর কি বই মেলাটা একদম পুরাটা ঘোরাবো বা ওদের বই দেখাবো, নতুন বইয়ের সাথে পরিচিতি করে দিব। সিসিমপুরটা ওদের খুবই একটা পছন্দের জিনিস, যেটার জন্য ওরা সারা বছর ধরে আগ্রহ করে বসে থাকে। তবে এবার সিসিমপুরের আয়োজন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে কোমলমতি শিশুরা। সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের ভিত্তি শক্তিশালী করতে চায় সরকার। পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। ইমাম যাজক সহ ধর্মীয় গুরুদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন। আগামী 30 এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে। কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত। ওয়াকআউটের ব্যাখ্যা দেবেন সংসদেই, জানালেন নাহিদ।
দূরপাল্লার বাসসহ গণপরিবহনে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং থাকছে না জানালেন সেতুমন্ত্রী। ঈদে যান চলাচল বিঘ্নিত হওয়ার শঙ্কায় পরিবহন মালিকেরা, ট্রেনের স্বস্তিতে ঘরমুখো মানুষ। এবং হরমুজ প্রণালীতে ইরানি স্থাপনা নরক বানিয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের, আরও ২৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি। উত্তর কোরিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।